বলেছি। তো টেন্সটা কেন দেখব? কারণ বাংলায় যে শব্দগুলো আমরা বলতে চাই, যে সেন্টেন্সগুলো আমরা বলি, এই যে এতক্ষণ বাংলায় কথা বললাম, আমি যদি বাংলায় না বলি ইংলিশে বলতাম কেমন লাগতো? তো এইগুলা কিন্তু আমাদেরকে ইংলিশে আমি বুঝতাম না। আচ্ছা, বুঝবেন, হ্যাঁ, ওই যে মুভি দেখছেন না, ওইটা দেখতে দেখতে দেখবেন একটা সময় আপনি বুঝবেন। তবে আমিও কিন্তু ইংলিশ মুভি দেখি। কি করবেন মনে করেন, ওই মুভিতে একটা সেন্টেন্স বললো, বলার সঙ্গে সঙ্গে ওইটা আপনি মনে মনে বলবেন, শুনবেন প্লাস আপনি বলবেন, দেখবেন আপনার প্র্যাকটিস হয়ে যাবে। হুম হুম। এটা করেন। আর হচ্ছে গ্রামারটা তো আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি। দুইভাবে আপনার উপকার হবে, ঠিক আছে? আপনি যদি জার্মানি যান বা অন্য কোথাও যান, দেখবেন আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তো দুইভাবেই কিন্তু আগাতে হবে, গ্রামারও শিখতে হবে। শুধু ওই শুনে ওইটা শেখা যাবে না গ্রামার। আমরা একটা কথা সব সময় মনে রাখবেন, আমরা বাঙালি, এটা মনে রাখবেন। তো বাঙালি মানুষ আমরা শিখতেছি কি ইংরেজি ভাষা। তো বাঙালিরা যেহেতু ইংরেজি ভাষা শিখতে চাচ্ছে, তো আমাদেরকে আগে গ্রামার জানতে হবে। কোনো ইংরেজ, মনে করেন বাংলাদেশে অনেকেই আসে, এই যে আমেরিকান রাষ্ট্রদূত রয়েছে, অ্যাম্বাসেডর বলা হয় ঢাকার গুলশানে, পৃথিবীর বহু দেশের রাষ্ট্রদূতরা থাকে কিন্তু ওখানে, অ্যাম্বাসেডর বলা হয়, অ্যাম্বাসি রয়েছে। তো এই রাষ্ট্রদূতরা কি করে? ওরা কিন্তু বাংলাদেশে এসে ওদের অবশ্যই বাংলা শেখা লাগে, কারণ দেশে কি কি হচ্ছে এই রিপোর্টগুলো ওদের দেশে পাঠানো লাগে। তো উনি তো বাংলা জানে না, হ্যাঁ, অ্যাম্বাসেডররা কিন্তু বাংলা অবশ্যই জানে, কারণ আমাদের দেশে রাজনৈতিক সামাজিক যে পরিবেশ, কোথায় কি হচ্ছে, পেপার পত্রিকায় তো প্রতিদিন ছেপে দেয়। তো এইগুলো ওদেরকে বাংলায় শেখা লাগে, বাংলায় পড়া লাগে, যাই হোক। তো আমরা বাঙালি মানুষ, আমরা ইংরেজি শিখতে চাচ্ছি, আমাদেরকে আগে বাংলা ভালো করে জানতে হবে, তারপর ইংরেজিও জানা যাবে। আমি ভাত খাই, এই বাক্যটা কিভাবে সাজাবেন? কেবল একজনকে ফোনে বলছিলাম, যে বলছে, স্যার আমি তো সাবজেক্ট সাবজেক্ট সাজাতে পারি না। মনে রাখবেন, যে কোনো বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে আপনাকে সাবজেক্ট বা কর্তা খুঁজে বের করতে হবে। কি করতে হবে? সা- হুম আমি নিজেই একজন সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের সংজ্ঞা কি? সাবজেক্টের সংজ্ঞা হচ্ছে ওই কাজটা যে ব্যক্তি করে তাকে সাবজেক্ট বলে। যদি বলা হয় সুমি ভাত খায়, খাওয়া কাজটি কে করে? সুমি। সুমি গান গায়, কে গান গায়? সুমি। তাহলে এই বাক্যের, যেমন বাড়িতে, বাক্যের বাড়ির কর্তা হচ্ছে আপনার বাবা, এখানে বাক্যেরও কিন্তু একটা কর্তা থাকে, সে হচ্ছে যে করে। ডু আর ডু মানে করা, ডু আর মানে হচ্ছে কর্তা, সাবজেক্ট। তো বলা হচ্ছে সুমি গান গায়, সুমি সিংস এ সং, সুমি গান গাচ্ছে, সুমি ইজ সিঙ্গিং এ সং, সুমি গান গেয়েছে, সুমি হ্যাজ সাং এ সং, সুমি 1 ঘন্টা ধরে গান গাচ্ছে, সুমি হ্যাজ বিন সিঙ্গিং এ সং ফর অ্যান আওয়ার। 12টা টেন্স 12 মিনিটে শেখা যায় কিভাবে, দেখেন। বললাম রনি খেলে, এখানে কি খেলে এটা আমি আর বললাম না, কত সহজ দেখেন। রনি খেলে, তাহলে সাবজেক্ট হচ্ছে রনি, আর খেলে ইংরেজি পেলে, খেলা বা খেলে। তাহলে কি হবে? রনি প্লেস। যদি বলি রনি ফুটবল খেলে, রনি প্লেস ফুটবল। এখানে যদি আমি ফুটবল খেলি, আই প্লেস হবে না। কেন হবে না? কারণ আমি হচ্ছে একজন, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, কিন্তু রনি থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য কিন্তু এখানে এস বাই এস দিতে হবে। সাউন্ড শোনা যাচ্ছে? বেশি জোর হয়ে যাচ্ছে নাকি এখানে? আচ্ছা, সমস্যা হলে বলবেন। তো বলা হচ্ছে কি, না আমি অনেক সময় কিছুটা, এখানে ফলিং ইন্টোনেশন, ডাউনিং, রাইজিং ইন্টোনেশন রয়েছে, কথা অনেক সময় জোরে বলতে হয়, আস্তে বলতে হয়। তো কি বলা হচ্ছে? আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলছি। বলা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যাম ইজার আসে, তাহলে কি হবে? আই অ্যাম প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলেছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ প্লেড ফুটবল। কি হবে? আই হ্যাভ প্লেড ফুটবল। এটা কোন নিয়মে করলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। তাহলে আমি ফুটবল খেলেছি, কি হবে? আই হ্যাভ প্লেড ফুটবল। কি হবে? আই হ্যাভ প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছি। আমি ফুটবল, বা আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার। অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। হ্যাঁ, খুব ভালোভাবে, খুব ভালোভাবে টেন্সগুলো শেখেন, দেখবেন আপনার অন্য অন্য জায়গাটায় অটোমেটিকলি সহজ হয়ে যাবে টেন্স পারলে। কোন টেন্সে আপনার সমস্যা বলেন? আর আপনাকে তো আমি বলেছি, অপশন দিয়েছি, সহজ করে দিয়েছি, যে 12টা টেন্স আপনার লাগবে না। 12টা টেন্স শিখে অযথা ব্রেনের ভিতরে বার্ডেন সৃষ্টি করার দরকার নেই, বোঝা বাড়ানোর দরকার নেই। 7টি টেন্স ভালোভাবে শিখবেন, প্রত্যেকটা টেন্সের। হুম, আপনি বলুন তো দেখি কি কি মনে আছে। আপনি বলুন কি কি বলেছিলাম, মনে আছে? চেষ্টা করেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট।
কন্টিনিউয়াস, এটা আমার ভালো আছে। আচ্ছা, তারপর হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। হুম। এটাও তো ভালো আছে। হ্যাঁ, আরেকটা ছিল হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচারটা আমার আচ্ছা, তাহলে ফিউচারটা নিয়ে আমি যদি একটু বলি, দেখেন এখানেই রেখেছি। ইনডিফিনিটে হচ্ছে সাবজেক্ট একেবার সহজ, সাবজেক্ট হ্যাঁ। পাস্ট পাস্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। এই দেখেন, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব, কি লিখলাম? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব অথবা ভি টু। হ্যাঁ, এই ভি টুকে বলা হয় পাস্ট ফর্ম অফ ভার্ব। হুম। আর তারপরে সে এক্সটেনশন, যেমন আমরা। আমি ফুটবল খেলেছিলাম, সুমি গান গেয়েছিল, তারা মাছ ধরেছিল। দেখেছেন? অর্থাৎ যে ওয়েন্ট, দা ওয়েন্ট ওয়েন্ট এর মানে বাংলাটা হচ্ছে ছিলাম, লাম, লেম, এগুলা হচ্ছে ওয়েন্ট মানে। হুম, অবশ্যই দেখেন এখানে ভি টু এর বাংলা হচ্ছে লাম লেম ল তাম তেম ত। লাম লেম ল তাম তেম ত। যেমন রনি স্কুলে গিয়েছিল, সে মাছ ধরেছিল, তারা ভাত খেয়েছিল। হুম। আমি একটা ছবি এঁকেছিলাম, তারা একটা বাড়ি তৈরি করেছিল। শেষে কি থাকবে? ল থাকবে, ল। লাম লেম ল তাম তেম ত, এগুলো থাকছে। কোথায় থাকছে? আচ্ছা, সমস্যা নেই, যতবার ভুল হয় আমি কারেকশন করে দিব। দেখেন, আমি এই যে আপনি বলছেন যে স্যার আমাকে পার্সোনালি ওই ব্যাচে বুঝতেছি না, কিন্তু ব্যাচে এইভাবে কিন্তু বোঝানো যায় না। এইভাবে কি আমি ওখানে পারি? আরও অনেকেই থাকে, অনেকের হয়তো টেন্স পারে, অনেকে পারে না। তো আমি এই জন্য আপনার জন্য চেষ্টা করছি, কষ্ট করছি, আপনিও একটু চেষ্টা করেন, দেখবেন পারবেন। এইভাবে আপনি অন্য কোথাও আপনি 40-50 হাজার টাকা দিয়েও কোনো ব্যাচে ভর্তি হয়ে দেখেন, এইভাবে ভেঙে বুঝাবে না। কারণ সেই সব টিচাররা বড় বড় ব্যাচ করায়, একটা ব্যাচে 100, 150, 200 জন থাকে। অনলাইনে দেখবেন অনেক ব্যাচ আছে, অনেক হাজার হাজার, কিন্তু ওইভাবে কেয়ার করে না কেউ। আমি যেমন আমার স্টুডেন্টদের সঙ্গে আমি আমার ফ্রি টাইমে আমি যোগাযোগও রাখি, কোনো সমস্যা হচ্ছে কিনা, পারছেন কিনা, আমার সঙ্গে স্পিকিং করতে পারেন। হুম। তো আমি যেহেতু কষ্ট করছি, চেষ্টা করছি, স্টুডেন্টও যদি একটু চেষ্টা করে অবশ্যই ভালো কিছু আশা করা যায়। কারণ কি জানেন, একটা প্রবাদ রয়েছে যে পরিশ্রম কখনো বিফল হয় না। আপনি একটা জায়গায় শ্রমও দিবেন, সেখান থেকেই যে আপনি একটা জব করেন, তাই না? মাস শেষে আপনাকে একটা স্যালারি দেয়। তো এখানে মাস না গেলে, 30টা দিন না হলে কি টাকাটা দেয়? দেয় না। আমিও আপনাকে পড়াচ্ছি, একটা টাকা আমাকে দিচ্ছেন, তো এটা তো মাস গেলে তারপর আমি চাচ্ছি আপনি দিচ্ছেন, তাই না? তো এখানে মাস যাওয়া অর্থ কি আমি শ্রমও দিচ্ছি। হুম। শ্রমও দিবেন ল্যাঙ্গুয়েজটার পিছনে। এই যে ইংলিশ মুভি দেখছেন, আমার খুবই ভালো লাগলো, মুভিগুলো একটু দেখবেন, সময় সময় আপনি আমার রেকর্ডগুলো একটু দেখবেন, পিডিএফ ফাইলগুলো দেখবেন। দেখবেন ল্যাঙ্গুয়েজটা, আমি তো বলেছি যে শুধু 3টা জিনিস ভালোভাবে একটু শিখলে মোটামুটি কথা বলা যায়: টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। হুম। টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। আরেকটা বিষয় একটু শিখতে হবে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জটা। ভয়েস চেঞ্জের ব্যবহার খুবই কাজে লাগে। যেমন বলা হয় যে আমি আপনাকে বলছি যে, আপনি আমাকে বলছেন যে প্রসেন স্যারের দ্বারা সুমিকে ইংরাজি শেখানো হয়, বা সুমিকে ইংরাজি শেখানো হয়। ভাতটি খাওয়া হয়, স্কুলে যাওয়া হয়, মাছ বিক্রি করা হয়। দেখেছেন? তাহলে এখানে কর্তা যখন থাকে না, আর যদিও কর্তা কখনো থেকেও বসে, কর্তা কিছুটা নিষ্ক্রিয় থাকলে সেটাকে বলা হচ্ছে ভয়েস চেঞ্জ, প্যাসিভ মুড। যদি বলা হয় আমি এই যে বললাম রবিবারে আমি ইয়াতে গেছিলাম, চার্চে গেছিলাম, ওখানে নতুন কিছু তাই বয় থেকে তাই ওখানে তাই চার্জে ওয়ে থেকে গিয়েছিলেন, কিছু চার্জে কি কি মানে কেমন কি? ঘুরতে গেছিলাম, আমাদেরকে ইনভাইট করেছিল আলাদা করে দাঁড়ান, ওনারা এটা একটু তখন। রেকর্ডিংটা মিউট করি, পেরেছেন? তো দেখেন, এই যে বিষয়টা বললাম, অর্থাৎ এখানে বলা হচ্ছে তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট। অতীতকালে কিছু সময়ের জন্য কোনো কাজ চলছিল বোঝালে, তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারা কোন টেন্সে হয়ে যায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, তাই তো? আচ্ছা, তো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও কিন্তু আমাদেরকে খুব ভালো লাগবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সহজে শিখব। অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে কি দিতে হবে? ওয়াজ বা
ওকে, শুনতে পাচ্ছেন এবার? জি স্যার, আচ্ছা, পাচ্ছি। তো বলছিলাম যে দেখেন খুব সহজ একটা বিষয়, আমি ফিউচার টেন্সেও যাচ্ছি। পাস্ট ইনডেফিনিটে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী মনে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা অবশ্যই থাকবে। প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্সের একটা হুম হুম যেমন সাবজেক্ট। সাবজেক্ট প্লাস অ্যামিজার, আইএনজি, ওর আগে অ্যামিজার দিতে হবে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আমি কাজটি করিতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। তারা মাছ ধরছে, দে আর ক্যাচিং ফিশ। না, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি, মানে পাস্ট কন্টিনিউয়াস এখন শিখাচ্ছি। তো পাস্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এরা কিন্তু মানে খুব সুসম্পর্ক এদের এদের ভিতরে একই রকম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যামিজার বসে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অজয়ার বসে। কি বলেছি মনে থাকবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যামিজার বসে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অজয়ের বসে। যেমন আমি ক্রিকেট খেলছি, খেলছি বললে কখন বোঝায়? বর্তমানকালে খেলছি, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। হ্যাঁ, কি হবে বলেন? আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। আরেকটা কি হলো? আমি ক্রিকেট খেলছিলাম, খেলিতেছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট। আই অ্যাম প্লেয়িং ক্রিকেট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আই ওয়াজ প্লেইং ক্রিকেট। কি হবে বলেন? আই ওয়াজ প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আবার শোনেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার প্লাস ভার। এটা পাস্ট পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আপনি দেখাচ্ছেন, আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইনডেফিনিট তো দেখানো দেখাচ্ছেন। হয়ে গিয়েছে, ইনডেফিনিট এই যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। হ্যাঁ, যেমন আমি বাজারে গিয়েছিলাম। এইবার কন্টিনিউয়াস টেন্সটা দেখেন, এই যে এখানে সংজ্ঞাটা দেখেন, অতীতকালে কিছু সময়ের জন্য কোনো কাজ চলছিল বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতকালে কিছু সময় ধরে চলছিল, যেমন আমি ভাত খাইতেছিলাম, সে কাজটি করিতেছিল, তারা গান গাইতেছিল। সাবজেক্ট প্লাস অজ বা ওয়্যার কি হবে? সাবজেক্ট প্লাস অজ বা ওয়্যার প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ বলা যায় সাবজেক্ট প্লাস অজ বা ওয়্যার প্লাস মূল ভার্বের পর আইএনজি, সাবজেক্ট প্লাস অজ ওয়্যার, জি স্যার। তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট দিতে হবে। অবজেক্টটা কি? জি স্যার, বুঝছি। যেমন দেখেন এই যে বাক্য লিখেছি, সে একটি বই পড়িতেছিল। কি বললাম? সে একটি বই পড়িতেছিল, কি হবে? পড়িতেছিল। কিন্তু এটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি করি, সে একটি বই পড়িতেছে, কি হবে? সে একটি বই পড়িতেছে, হি ইজ রিডিং এ বুক। তারা ফুটবল খেলছিল। হুম, দেখেন তারা ফুটবল খেলছিল, দে ওয়ার, দে ওয়ার প্লেইং ফুটবল, দে ওয়ার প্লেইং ফুটবল। প্রেজেন্ট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস অবশ্যই, আর বাদ বাকি সব ঠিক থাকবে, দে আর প্লেইং ফুটবল। পাখিরা আকাশে উড়ছিল, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। কি হবে? দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। পাখিরা আকাশে উড়ছিল, দেখেছেন? আচ্ছা, তারপরে বলছে দেখেন, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস গেল। হুম। স্যার, আমার হচ্ছে কি বলে এই যতটুকুনি বুঝতেছি, আমার হচ্ছে সেন্টেন্স বানাইতে বেশি কষ্ট হয় না, আমার শুধু সমস্যা হয় এই গঠন প্রণালী গুলা। গঠন প্রণালীগুলো, তাহলে গঠন প্রণালী বলি, চারটারই গঠন প্রণালী বলি। প্রেজেন্ট ইনডেফিনিট, আচ্ছা আমরা এখান থেকে যাই, সামনে যাই। পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। তো এই পাস্ট ফর্ম অফ ভার্ব এটাকে বলা হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, সাবজেক্ট প্লাস কি বলা হচ্ছে? সাবজেক্ট প্লাস ভি টু, ভি টু, ভি টু মানে হচ্ছে ভার্বের টু, এটাকে পাস্ট ফর্ম অফ ভার্ব বলা হয় প্লাস এক্সটেনশন। তো সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস অজয়ার, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট হুম। প্লাস অজয়ার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। কেমন? সে বইটি পড়ছিল, হি ওয়াজ রিডিং আ বুক। সে কাজটি করিতেছিল, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। জি সাবজেক্টের স্যার। পরে অজয়ের বসবে, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর এক্সটেনশন। খুবই সহজ। তাহলে আমি দুইটা বলেছি, পাস্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, আর এখানে সাবজেক্ট প্লাস অজয়ের প্লাস প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। এই দুইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস। এবার আমরা দেখব ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের বাংলাটা হচ্ছে ভবিষ্যৎকাল। কি বললাম? ভবিষ্যৎকাল। অর্থাৎ যেটা, যে কাজটি এখনো হয়ে পারেনি, সামনে ভবিষ্যতে হবে।
যে কাজটি কিন্তু এখনো সংগঠিত হয়নি, ভবিষ্যতে হবে। বলা হচ্ছে যে সুমি আগামী বছর দেশে আসবে। হুম। রীতা হুম। একটি গান গাইবে, সে অফিসে যাবে। এই যে এখানে লেখা আছে সে অফিসে যাবে, তাহলে যাবে বললে কখন বোঝায়? এটা বোঝাচ্ছে যে আগামীকাল সকালে যেতে পারে, বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে যাবে, সময়টা এখনো এসে পারেনি। ভবিষ্যৎকাল। হুম। এইটার স্ট্রাকচার খুবই সহজ। সাবজেক্ট দিতে হবে, তারপর এই ফিউচার টেন্সের জন্য ফিউচারের হুম। চিহ্ন ফিউচারের চিহ্ন হচ্ছে শ্যাল বা উইল। তো এখানে শ্যাল বলার প্রয়োজন নাই, উইল দিবেন, কারণ এখন শ্যালের ব্যবহার নেই। এটা অনেক এনসিয়েন্ট পুরাতন যে গ্রামার গাইড সেইগুলাতে শ্যাল উইলের ব্যবহার আছে। জি। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, বা সাবজেক্ট প্লাস উইল প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব। এই সিম্পল ফর্ম অফ ভার্বের অর্থ হচ্ছে বি ওয়ান ফর্ম হুম। প্লাস এক্সটেনশন। তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে যাব, তাহলে এখানে আমি স্ট্রাকচার যা বলেছি সেইভাবে আমি একটু লিখি। জি স্যার। আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি। এই যে সাবজেক্টের পরে শ্যাল উইল, তো এখানে আই এর পরে উইল দিয়েছে, আই উইল। তারপর স্যার একদিন আমাকে আর্টিকেলটা পড়ায়েন, কারণ এই দার ইয়াটা আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি অবশ্যই আর কি। অবশ্যই আগামীকাল আগামী যেদিন ক্লাস নিব আমাকে ক্লাসের শুরুতে একটু স্মরণ করিয়ে দিবেন, স্যার আর্টিকেলটা পড়ান। হুম ব্যবহারটা বুঝিনি, ইউনিভার্সিটি আরো কোথায় কোথায় এগুলো বসে। হুম হুম হুম, অবশ্যই ভালো। এটা আর্টিকেলের ব্যবহারটা দেখতে হবে। এ এন দি, এই তিনটাকে বলা হচ্ছে আর্টিকেল। Yes. এ এন দি কোথায়, এরা কোন নামে কিভাবে বসে, এটা আমি একটু দেখিয়ে দিব। আচ্ছা, তো দেখেন। তো বলা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস সিম্পল ভার্ব অফ, হ্যাঁ, অর্থাৎ ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। আই উইল, তো আই হচ্ছে সাবজেক্ট, এরপর উইল বসেছে। আর এই যে বলেছি ভার্বের ভি ওয়ান, এটা হচ্ছে গো। আর এই টু দ্য ইউনিভার্সিটি, এটা হচ্ছে এক্সটেনশন, বাকি অংশ। এখানে টু দ্য জি। ইউনিভার্সিটি, টু কেন বসেছে? এই যে ইউনিভার্সিটি, হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়ে যাব, এ অতে, এর অর্থ হচ্ছে টু মানে হচ্ছে এ অতে, আমি বিশ্ববিদ্যালয়েতে যাব। হুম। বাবা বাড়িতে আছেন, ফাদার ইজ অ্যাট হোম। আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। কোথায় কোন প্রিপজিশন বসে এগুলো আস্তে আস্তে জানবেন। তো বলা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী। এইটা দিয়ে আপনি কয়েকটা বাক্য বলেন তো, বাংলা থেকে ইংলিশ। আচ্ছা, আমি আমি পানি খাবো। আমি পানি খাবো, থ্যাংক ইউ। আই উইল ড্রিঙ্ক ওয়াটার। ওয়াটার। আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি চা খাবো। আমি চা খাবো। আই উইল টেক আ টি। আই উইল টেক টি। আমি কফি আই উইল খাবো। টেক টি। আমি কফি খাবো। আই উইল টেক কফি। আমি বাজারে যাব। আই উইল গো টু মার্কেট। তারা মাছ ধরবে। দে আর ক্যাচিং। এখানে আর 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 আনলেন কেন হঠাৎ করে? এখানে তো শ্যাল উইল হবে। সরি সরি সরি। তাহলে দে উইল ক্যাচ ক্যাচ ফিশ। এগুলো অনিচ্ছাকৃত ভুল, স্লিপ অফ দ্য টাং, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে চলে যাবে। যদি বলা হয় তারা একটা বাড়ি তৈরি করবে, দে উইল দে উইল, এই জন্য এই ভার্ব ফর্মগুলো পড়বেন। হ্যাঁ, আমি এই নতুন শীটটা, এটা মনে হয় দেয়নি, এটা দিব। দেখেন, ক্লিন মানে পরিষ্কার করা, হান্ট মানে শিকার করা, ইমাজিন মানে কল্পনা করা, এই ভার্ব ফর্মগুলো ভি ওয়ান ভি টু ভি থ্রি। হ্যাঁ, ইনভাইট মানে আমন্ত্রণ করা, জয়েন মানে যুক্ত করা, তারপরে রয়েছে ল্যান্ড মানে অবতরণ করা, লাস্ট মানে শেষ, শেষ করা, লাইক মানে পছন্দ করা। এগুলো যদি বলা হয় সে আমাকে পছন্দ করবে, তখন এই লাইক ব্যবহার করতে হবে। কি হবে? সে আমাকে পছন্দ করবে। দে না হি বা সি। হুম। ইয়া। শি হি উইল উইল লাইক মি। লাইক মি, এগুলো প্রেজেন্টেশন, এগুলো ইংলিশে বলবেন। হ্যাঁ, এই সেন্টেন্সগুলো আপনি প্র্যাকটিস করবেন, এগুলো ভয়েস রেকর্ড করবেন, এগুলো প্রেজেন্টেশন ক্যাচ করবেন ফোনে, আমাকে পাঠাবেন, আমি শুনবো। কারণ কি, জড়তাটা দেখেন, বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি লার্নড উইদাউট স্পিকিং। If you want to speak like the English, or if you want to speak English fluently, at first you have to practice a lot. Without practicing, you can't achieve, or you can't achieve your fluency. Fluency cannot achieved by speaking. Spoken English is very easy, but you have to practice a lot. You should
conversation, you should make conversation with yourself. If you don't any partner, you should practice with yourself. অর্থাৎ আপনি যদি কোনো পার্টনার না পান, নিজের সঙ্গে নিজে প্রশ্ন করবেন, নিজের সঙ্গে নিজে। মনে করেন আপনার ভিতরে দুইটা লোক, একটা এ আর একটা বি। তো এ আপনাকে প্রশ্ন করছে, হাউ আর ইউ? আপনি বলবেন আই এম ফাইন। কি বলতে হবে? আই এম ফাইন। এবার আপনি আবার একে প্রশ্ন করবেন, অ্যান্ড ইউ? ও বলবে আই এম অলসো ফাইন। হুম। তারপর সে বলবে যে ডু ইউ ইট রাইস? আপনি বলবেন ইয়েস, আই ইট রাইস। হুম। যেমন এখানে আমরা হট দ্বারা অনেক সময় প্রশ্ন করতে পারি। হট হট মানে হচ্ছে কি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার বোন কি করেন? মনে করেন আপনার একটা বোন আছে, ছোট বোন। তো তোমার বোন কি করে, বা আপনার বোন কি করে, আমি একটা প্রশ্ন করব। আপনি আমাকে বলতে চাচ্ছেন যে স্যার, শুনেছি আপনার একটা ছোট ভাই আছে বা একটা বোন আছে, সে কি করে? তো এইটার প্রশ্নটা কি হবে? ইংলিশটা কি হবে হ্যাঁ। প্রশ্নটা? হোয়াট 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 ইউর সিস্টার ডুইং? ডুইং না, ডু নাকি হবে। হোয়াট হোয়াট ইজ ইয়োর সিস্টার ডু? ডু। হোয়াট ইজ ইয়োর সিস্টার ডু, বা হোয়াট ইজ ইয়োর সিস্টার, এটা বললে হয়। হোয়াট ইজ ইয়োর সিস্টার অর্থাৎ তোমার বোন কি, বা কি অর্থ কি করে, একই কথা। হুম। তো বলতে হোয়াট ইজ হবে ইউর সিস্টার? শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ টিচার, শি ইজ আ ফার্মার, সে যেটা হয় সেটা বলতে পারবেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, হোয়াট ডু ইউ ডু, এটার বাংলা কি? হোয়াট ডু ইউ ডু। হুম। তোমার খবর কি? নাকি হোয়াট ডু ইউ ডু, এটার অর্থ হচ্ছে তুমি কি করো। এখানে একটি ডু হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্বের ডু। আরেকটা ডু মানে হচ্ছে করা। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তো আপনি বললেন যে স্যার, আই অ্যাম আ সার্ভিস হোল্ডার, হ্যাঁ, আই অ্যাম গিভিং সার্ভিস, অর আই ওয়ার্ক ইন আ ডে কেয়ার সেন্টার অর বেবি কেয়ার সেন্টার। আপনার যে পেশা, আপনি সেটা বলবেন। অর্থাৎ প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে। যেমন ওই যে মনে করেন আপনি একটা কনভারসেশন বা গির্জায় গিয়েছিলেন, আপনাকে প্রশ্ন করলো যে ইন্ট্রোডিউস ইউর সেলফ। সেখানে হয়তো আরো প্রশ্ন আপনাকে করলেও করতে পারতো, আপনি কোন দেশ থেকে এসেছেন, আপনার নাম কি। তো সব করেছে। আচ্ছা, তাহলে সব তো ইংলিশে টকিং করেছি। বাহ, ধন্যবাদ। তাহলে এখানে আরো ফ্লুয়েন্সিটা অর্জন করতে হবে, আরো বেশি পরিমাণে। তারা যেভাবে বলছে ঠিক তাদের মতো বলতে হবে, তারা যেন মনে মনে বুঝতে পারে যে না, এই মেয়েটা তো খুব ভালো ইংরেজি পারে। হুম। মনে করেন একটা জানেন, আমাকে বলতেছে তুমি বেবিদের টিচার হিসেবে খুব ভালো। তখন আমি বলছি আমি টিচার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তুমি টিচারের জন্য খুব ভালো, কারণ যে আমার এটা নিচ্ছিল জিজ্ঞেস করছিল আমার সাথে, কারণ সে নিজেও একজন টিচার। আচ্ছা আচ্ছা, তিনি কি বাঙালি নাকি ফরিনার? না না, অবশ্যই চাইনিজ, তাইওয়ান থেকে। ও, তাইওয়ান। এটা কি আমি কেন তাইওয়ান তাইওয়ানের তাইওয়ান। এটা কি আমি ক্যান্টনিজ বলছি? তাইওয়ান না, ক্যান্টনিসে তাইওয়াই বলে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাইওয়ান। হ্যাঁ, তো দেখেন এখানে এই যে একটা কথা আপনি বললেন, তার সঙ্গে নিজের ভিতরেও দেখবেন আপনি মানে অনেকটা পেরেছেন। হ্যাঁ, আরো পারতে হবে, ফ্লুয়েন্সিটা আসলে। অর্থাৎ প্রশ্ন করতে হবে, যেমন আমি বলেছি হোয়াট ডু ইউ ডু। তারপর আমি যদি এখানে প্রশ্ন করি যে আহ, তুমি কি খোঁজ করো, বা আপনি কি খুঁজছেন, মনে করেন আপনি ঘরের ভিতরে কিছু খুঁজছেন, খুঁজে বের করার চেষ্টা করছেন। তো আমি তখন প্রশ্ন করলাম যে হোয়াট আর ইউ লুকিং ফর। লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজ করা। তো হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো? আপনি বললেন যে মাই মোবাইল ফোন হ্যাজ বিন লস্ট, আমার মোবাইলটা হারিয়ে গিয়েছে। আই অ্যাম লুকিং ফর দ্য মোবাইল ফোন, আমি মোবাইল ফোনটা খোঁজ করিতেছি। অথবা আমি আমার কলমটা খুঁজছি, আমি আমার ড্রেসটা খুঁজছি। তাহলে এখানে লুকিং ফর, লুক ফর মানে হচ্ছে খোঁজা। আপনাকে আমি যদি প্রশ্ন করি, হোয়েন উইল ইউ কাম টু আওয়ার কান্ট্রি, অর হোয়েন উইল ইউ কাম টু ইউর হোমল্যান্ড, আপনি কবে দেশে আসবেন? যেহেতু আমি ফিউচার ইনডেফিনিটে প্রশ্ন করেছি, আপনাকে উত্তরটাও ফিউচার ইনডেফিনিটে দিতে হবে। বলবেন যে স্যার, আমি আগামী মাসে দেশে আসব, আমি আগামী বছর দেশে আসব। হুম। আমি আগামী 2 মাস পর দেশে আসব। তাহলে আই উইল কাম টু মাই কান্ট্রি আফটার 2 মান্থস লেটার। লেটার মানে হচ্ছে পরে। আফটার 2 মান্থস লেটার অর্থ 2 মাস পরে। হুম। প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। হোয়াট দ্বারা প্রশ্ন করা যায়, হাউ দ্বারা প্রশ্ন করা যায়, হোয়েন দ্বারা প্রশ্ন করা যায়। বিভিন্ন ভাবে কিন্তু আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। দেখেন আমি যদি প্রশ্ন করি যে আপনি কখন আপনার অফিসে যান, মনে করেন আপনি বাসা থেকে রওনা দেন, আপনার অফিস রয়েছে একটা জায়গায়। তো আমি আপনাকে প্রশ্ন করতে পারি যে কখন তুমি বা আপনি অফিসে যাও। তাহলে হোয়েন ডু ইউ গো টু অফিস, হোয়েন অফিস। ডু ইউ গো টু অফিস।
তাহলে ইংলিশে বলেন আপনি কখন যান। আই গো টু অফিস। I go to office at morning 7 o'clock. মর্নিং বলা লাগবে না, at 7 o'clock অর 7 AM। That's it. হুম। Yeah. আমি সকাল 7টায় অফিসে যাই। তারপর আমি যদি বলি আপনি কখন অফিস থেকে ফেরেন, হোয়েন ডু ইউ কাম ব্যাক ফ্রম অফিস। হোয়েন ডু ইউ কাম Uh, ব্যাক ফ্রম অফিস বলেন। I come back at evening 7:30. হ্যাঁ, তাহলে বলতে হবে ইউজুয়ালি। ইউজুয়ালি মানে Uh, সাধারণত, ইউজুয়ালি আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 7 PM। অর্থাৎ আমি 7টার সময়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইউজুয়ালি না না, ইউজুয়ালিটা অ্যাডভার্ব, অর্থাৎ সাধারণত। সাধারণত বা প্রায়ই আমি অফিস থেকে বাসায় আসি 7টার সময়। আই ইউজুয়ালি কাম ব্যাক, কাম ব্যাক মানে ফিরে আসা। আই ইউজুয়ালি কাম ব্যাক ফ্রম মাই অফিস অ্যাট 7 PM। আমি সাধারণত 7টার সময় বাসায় ফিরে আসি। দেখেছেন? তাহলে এখানে আমি কি দ্বারা প্রশ্ন করেছি, হোয়েন। আপনি কখন অফিসে যান, আপনি কখন অফিস থেকে ফিরে আসেন। হুম। এগুলো আমি হোয়েন দ্বারা প্রশ্ন করেছি। আমি যদি বলি তোমার ভাই কখন বাড়ি ফেরে, মনে করেন আপনার একটা ভাই আছে, সেও একটা চাকরি করে। তো আমি বললাম হোয়েন ডাজ ইওর ব্রাদার রিটার্ন হোম। হোয়েন ডাজ ইওর ব্রাদার রিটার্ন হোম, কখন তোমার ভাই বাড়ি ফেরে। তাহলে আপনি বলবেন ইউজুয়ালি মাই ব্রাদার রিটার্ন হোম অ্যাট 5 PM অর অ্যাট ইন দ্য আফটারনুন। সে অফিস শেষ করে বিকেল বেলায় বাসায় ফেরে। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে আপনি কোনভাবে প্রশ্নটা আপনাকে আমি করেছি, কখন ফেরে, কখন তো অফিসে যান। তো স্যার প্রশ্ন করাটাও তো শিখতে হবে। অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে। আপনি আমার কাছে শুনতে চাচ্ছেন যে স্যার আপনার বয়স কত, স্যার আপনি কত টাকা ইনকাম করেন, স্যার আপনার গ্রামের বাড়ি কোথায়, স্যার আপনি কি বিয়ে করেছেন, স্যার আপনি কি ভাত খেয়েছেন। তাহলে এই যে প্রশ্ন করবেন, এর জন্য আপনাকে ডাব্লিউএইচ কোশ্চেনটা খুব ভালোভাবে শিখতে হবে। হুম। হোয়েন দ্বারা প্রশ্ন। WH। আমি যদি হোয়ার দ্বারা প্রশ্ন করি যে তুমি কোথায় যাও, কি হবে, হোয়ার ডু ইউ গো। হোয়ার ইউ Where না, do হোয়ার you ডু go? ইউ গো। কারণ এখানে ডুটা কেন আনতে হবে, এখানে ডু হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া হিসেবে কিন্তু এখানে ডু বসেছে। সাহায্যকারী ক্রিয়া হিসাবে এখানে ডু বসেছে। এখানে ডু এর কিন্তু হুম, বাংলা কোনো অর্থ হয় না। তারপরও কিন্তু এখানে একটা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডু দিতে হবে। বলছে হোয়ার ডু ইউ গো। আপনি বলতে পারেন আই গো টু মাদ্রাসা, আই গো টু মস্ক, আই গো টু চার্চ, আই গো টু মার্কেট। কিন্তু প্রশ্নটা যদি আমি কন্টিনিউয়াস টেন্সে করি, হোয়ার আর ইউ গোয়িং। মনে করেন রাস্তায় আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, আপনাকে প্রশ্ন করছি যে আপু হোয়ার আর ইউ গোয়িং। আপনি বলছেন যে আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং টু অফিস, আই অ্যাম গোয়িং টু সিনেমা হল, আই অ্যাম গোয়িং টু that রিলেটিভস present হাউস। continuous. এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Yes. তাহলে আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করি, উত্তরটাও দিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। হুম। তো দেখেন এর জন্য এই ভার্ব ফর্মগুলো, অর্থাৎ সর্বপ্রথম ভার্ব ফর্ম শিখতে হবে। আরেকটা বিষয় খুব ভালো লেগেছে। এটা দিয়ে দেন না, আমি চেষ্টা করবো হ্যাঁ, আমি আজকে আজকে কয়েকটা। এখনই দিচ্ছি। এখন আমার আরো 20-25 মিনিট, আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পরেও আমি ক্লাস নিব, এর ভিতরে আমি এটা দিয়ে দিব, কারণ এখন সাথে সাথে না দিলে আর দেওয়া হয় না। আচ্ছা, এরপর দেখেন আমি আরেকটু শেষ করি, মাথা অবধি যাই। এখানে ফিউচার হুম টেন্স হুম। শিখাচ্ছিলাম। হ্যাঁ, ফিউচার টেন্স। তো বলা হচ্ছে ফিউচার টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি। আমরা প্রথম দুইটা শিখি, ফিউচার ইনডেফিনিট অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। ফিউচার ইনডেফিনিটের বাংলা অর্থ হচ্ছে সাধারণ ভবিষ্যৎ কাল। কি হবে তাহলে বলেন। আই উইল। সাত। হ্যাঁ, দেখেন এই যে আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাব। আমি গানটি গাইবো, আই উইল সিং দ্য সং। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি তার সাথে কথা বলবো, আই উইল টক উইথ হিম। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। এর বাংলাটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। কি বলেছি বলেন, সাধারণ। সাধারণ ভবিষ্যৎকাল। প্রত্যেকটা কথা আপনি মনে মনে বলবেন, শব্দ করে করে উচ্চারণ করে, দেখবেন মুখে বললে একটা সাউন্ড তৈরি হয়। এই সাউন্ডটা আমাদের কানে যায়, কর্ণকুহরে প্রবেশ করে, সেখান থেকে আমাদের ব্রেনে চলে যায়। এই জন্য দেখবেন মাদ্রাসাতে দেখেছি, আমার খুব ভালো লাগে, পবিত্র কুরআন তেলাওয়াত করানো হয়, কুরআন পড়ে, জোরে জোরে পড়ানো হয়। হ্যাঁ, এবং কুরআন। আসলে আপনার ভালো লাগে স্যার? হ্যাঁ, মানে অর্ধেক তাদের যে ছন্দটা ভালো লাগে। তো
তো এখানে আরো একটা জিনিস ভালো লাগে, ওরা প্রথম থেকে মনে করেন এখানে 30 পারা, 15 পারা, 20 পারা, তাই না? তো প্রথম পারা যখন হয়ে যাবে, দ্বিতীয় পারা মনে করেন আগামীকাল থেকে শুরু করবে। তো ওর আগে প্রথম পারা থেকে আবার শুরু করতে হয়। ওই 30তম পারা যেদিন পড়বে, ওই দিনও কিন্তু আবার প্রথম পারা দ্বিতীয় পারা পড়তে পড়তে তারপর 30 পারায় যেতে হয়। এটা কিন্তু যে হুম। কোনো পড়া মুখস্থ করার খুব একটা ভালো পদ্ধতি। তো এখানে কি বলা হচ্ছে, স্যার। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি এজন্য বলি প্রতিদিন টেন্স পড়বেন, হ্যাঁ। প্রতিদিন টেন্স পড়লে দেখবেন টেন্সটা সহজ হয়ে গেলে যে কোনো কথা সহজে বলতে পারবেন। স্যার বিশ্বাস করেন, আমি এগুলো প্রতিদিনে মোটামুটি পড়ি, আমি বুঝতেও পারি, শুধু আমার বাক্য বানাইতে কঠিন হয়ে যাচ্ছে। এগুলো আচ্ছা, এখন তো সেই হাতে কলমে বানাইতে হবে, তাহলে তাহলে বাক্য আমি বানানোটা সবগুলো একটু ক্লিয়ার। দেখাই, বাক্য বানানোটা একটু দেখাই। আরেকটা বিষয় হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি বসবে। কি বসবে? সাবজেক্টের শ্যাল পরে বি বা উইল। শ্যাল বি বা উইল বি, হ্যাঁ। যেমন দেখেন, বলা হচ্ছে সাবজেক্ট এরপরে শ্যাল বি বা উইল বি, এরপর সিম্পল ভার্বের পর আইএনজি, অর্থাৎ বলা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমি কবিতাটি লিখতে থাকবো। আমি কবিতাটি লিখতে থাকবো, দেখেন। হ্যাঁ, এখানে আপনি বলছেন যে আমি বাক্য বানাইতে পারতেছি না। কেন পারবেন না? আমি কবিতাটি লিখতে থাকবো, এই যে বাক্যটা সহজে কিভাবে বানানো যায়, প্রথমে এই বাক্যের সাবজেক্ট বা কর্তা খুঁজে বের করতে হবে। কর্তা হচ্ছে আমি। কি হবে? তাহলে আমি ইংরেজি কি, আই। এরপরে আমার স্ট্রাকচার কি বলছে, সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি। বলবে, তাহলে উইল হবে। তাহলে আই উইল বি, এটা তো হয়ে গেল। হ্যাঁ। এরপর কি বলছে দেখেন, এরপর বলছে ভার্বের পর আইএনজি। তো এখানে এই বাক্যে আমি কবিতাটি লিখতে থাকবো, এখানে ভার্ব হচ্ছে লিখতে থাকবো, লেখা হচ্ছে ভার্ব, রাইট। লেখা হচ্ছে ভার্ব। তো কি হবে, আই উইল বি, আই উইল বি, রাইট। রাইটের সঙ্গে আইএনজি যুক্ত হবে, আই উইল বি রাইটিং, আই উইল বি রাইটিং। আর এখানে অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে দা পোয়েম, আই উইল বি রাইটিং দ্য পোয়েম। তো আপনি যখন বাসায় বসে বাক্য তৈরি করবেন বা কারোর সঙ্গে কথা বলবেন, এটা আরো ভালোভাবে শিখতে হবে, যেন এই কথা বলতে গেলে এই নিয়মগুলো আপনার ব্রেনে তাৎক্ষণিকভাবে চলে আসে। যে ও, আমি তো তাহলে এই টেন্স বলবো। আচ্ছা, তাহলে এই টেন্সে স্যার কি পড়িয়েছিল? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এটা তাৎক্ষণিকভাবে, মানে এগুলো সেকেন্ডের ভিতরে, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ডের ভিতরে করতে হবে। বুঝতে পেরেছেন? সেকেন্ডকেও বিজ্ঞানীরা ভাগ করেছে, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড। তো এগুলো অতি দ্রুত, অর্থাৎ যে কথাগুলো আপনার ব্রেনে বাংলায় আসছে সেইগুলো আপনি ইংলিশে অনুবাদ করে দিতে পারবেন। তো তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এই যে আপনার সঙ্গে একটু আগে আমি 2-3 মিনিট ইংরেজিতে কথা বললাম যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, অ্যাট ফার্স্ট ইউ শুড হ্যাভ নো দ্য, ইউ শুড হ্যাভ লার্নড দ্য নলেজ অফ ইংলিশ গ্রামার or some rules of English grammar. Then you have to memorize some vocabularies. You have to practice a lot. দেখেন, এই যে আমি ইংরেজিতে বলছি সেন্টেন্সগুলো, এগুলা কিন্তু প্রথমে আমার ব্রেনে বাংলায় এসে যাচ্ছে। আর ইউ ওকে? এগুলো কিন্তু বাংলায় এসে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে এইগুলা ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি। তো ঠিক জি স্যার। এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। আপনি যত বড়, আগামী ক্লাস নিব আপনাকে 3টা বিষয় শিখাবো, মনে করিয়ে দিবেন। রাইটিং অংশটা শিখাবো, রাইটিং পার্ট, অর্থাৎ রাইটিং বলতে কিভাবে বাক্য সাজাতে হয়, বড় বড় বাক্য কিভাবে ট্রান্সলেট করতে হয়, এটা জি স্যার, দেখাবো। ধন্যবাদ। আর্টিকেল দেখাবো। আর আরেকটা বিষয় দেখাবো, কি যেন বলেছি, ও ডাব্লিউএইচ কোশ্চেন। 3টা বিষয় একটু লিখে রাখেন, ডাব্লিউএইচ কোশ্চেন, ইউ এইচ। এইচ কোশ্চেন। আরেকটা শিখাবো হচ্ছে আর্টিকেল। আর্টিকেল। আরেকটা শিখাবো হচ্ছে কিভাবে বাক্য সাজাতে হয়, হাউ টু মেক এ সেন্টেন্স। হাউ টু মেক এ সেন্টেন্স। ঠিক আছে? তো এই যে ভার্ব জি স্যার। ফর্মের যে শীট প্লাস টেন্সের এইটা আমি দিচ্ছি, এটা আপনি একটু দেখতে থাকবেন। আর আপনার আরো একটা হোমওয়ার্ক, এখান থেকে দেখবেন কোনো বাক্য তৈরি করতে পারেন কিনা। অবশ্যই পারবেন। আপনি এখানে এসেছিলেন, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট, কি হবে, ইউ। এখানে সাবজেক্ট হচ্ছে আপনি, ইউ এসেছিলেন, তাহলে ভার্বের ভি টু হবে ইউ কেম হেয়ার, কাম মানে আসা। অর্থাৎ আগে টেন্সটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি টেন্স খুঁজে বের করতে পারছি কিনা। করিম বিশ্বস্ত ছিল, করিম ওয়াজ ফেইথফুল। মিনু বুদ্ধিমতী ছিল, মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট। এখানে ওয়াজ কেন হবে? কারণ এখানে ওয়াজ মানে হচ্ছে ছিল বা হয়েছিল। মিনু ছিল, মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট। আবার ওয়াজটা
পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও ব্যবহার করা যায়, কিন্তু তখন মূল ভার্বের পর আইএনজি দিতে হয়। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। মিনু স্কুলে যাচ্ছিল, মিনু ওয়াজ গোয়িং টু স্কুল। তাহারা মাছ ধরিতেছিল, দে ওয়ার ক্যাচিং ফিশ। তো ওখানে অজয়ের পরে মূল ভার্বের পর আইএনজি দিলে ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আর প্রেজেন্ট জি। ইন পাস্ট ইনডেফিনিটে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। তো এই যে বাক্যটা মিনু বুদ্ধিমতী ছিল, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট। এখানে কিন্তু সাবজেক্টের পরে অজয়ার ওইভাবে দিতে হবে না, এখানে অসটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব মূল ক্রিয়া পাস্ট ইনডেফিনিট টেন্সে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অজয়ার অক্সিলারি ভার্ব হিসাবে থাকে। মিনু ভাত খাচ্ছিল, মিনু অজ ইটিং রাইস। কিন্তু মিনু বুদ্ধিমতী ছিল, এই বাক্যটা ওয়াজ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব না, এটা কিন্তু মেইন ভার্ব। মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট। রেকর্ডগুলো একটু শুনবেন, আর এইগুলো একটু করার চেষ্টা করেন, ঠিক আছে? এইগুলো একটু করেন। যে এখন আমরা সাহিত্য নিয়ে না, ওগুলো পড়াশোনা বাদ, ওগুলো সব করছি। বাদ, ওগুলো আমি মিউট করে দিয়েছি, ওই কথাগুলোর সময় ওগুলো এখানে ওঠেনি। হ্যাঁ, ওগুলো আমি খেয়াল করি। আচ্ছা, তো এই, আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। আর আপনি নিজে নিজে একটু চেষ্টা করেন, ঠিক আছে? আর আগামীকাল হচ্ছে কি বার? কোশ্চেন। ও, কালকে কি?